সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নসাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো, বাসায় আছো, তাই না? করোনাকালীন এই সময়ে অবশ্যই আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা অবশ্যই সেই সতর্কগুলো অবলম্বন করে আমরা চলাফেরা করব। তো আমাদের কি করতে হবে? মুখে মাস্ক পরিধান করে বাইরে যেতে হবে। যদি আমরা বাইরে যাই তবে বাইরে না যাওয়াটাই ভালো, কাজ ছাড়া। এরপরে 20 মিনিট বা বারবার আমাদেরকে কি করতে হবে? হ্যান্ড স্যানিটাইজার, সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে এবং বাহিরের কারো সংস্পর্শে না যাওয়াই ভালো বা বাহিরের জিনিসের সংস্পর্শে না যাওয়াই ভালো। আমাদের কি করতে হবে? দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, কথাবার্তা বলতে হবে, একে অপরের সাথে মিশতে হবে। তো এই সকল বিধিনিষেধগুলো অবশ্যই তোমরা মেনে চলবে, আমাদের এটাই প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজকে আমাদের ক্লাস ফিনান্স ও ব্যাংকিং। আসো আজকে পাঠ সম্পর্কে আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের মূলধন বাজেটিং ও গড় মুনাফার হার সম্পর্কে বেসিক কিছু ধারণা নিয়েছিলাম। আজকে তার আঙ্গিকে কিছু গাণিতিক প্রয়োগ আমরা দেখব বা সেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে বা বলতে পারবে, মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারবে, গড় মুনাফার হার নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমাদের তাহলে আলোচ্য বিষয়টা কি? মূলধন বাজেটিং এর বিভিন্ন কৌশল, গড় মুনাফার হার নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আবার জেনে নেই মূলধন বাজেটিং কি। তো মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। মূলধন, তো আমরা হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সেও আমরা এই ধারণাটা পেয়েছি যে মূলধন কি? দীর্ঘদিন ধরে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি বা যা বিনিয়োগ করি, তাই না? তো বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছি, তার মানে কি? আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠা করতে যাই বা চাই, সেই ক্ষেত্রে আমার কিছু মূলধন লাগবে, তাই না? আমি যদি 50,000 টাকা মূলধন নেই, 50,000 টাকার মধ্যে আমার ক্যাশ টাকা বা নগদ টাকা থাকছে হয়তো 20,000 টাকা, 10,000 টাকার ফার্নিচার বা আসবাবপত্র থাকছে, আর 10,000 টাকার অন্যান্য প্রোডাক্ট থাকছে। সবকিছু মিলিয়েই তো আমার মূলধন, তাই না? আমি তো এইভাবেই হিসাব করব। এই হিসাব করাটাকেই বলা হচ্ছে মূলধন বাজেটিং। তাহলে আসো আমরা জেনে নিই কি কি থাকছে মূলধন বাজেটিং এর মধ্যে। জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি যদি ক্রয় করতে হয়, তাহলে একটু আগে আমি বললাম না যে আমি ব্যবসা করতে গেলে আমার কিছু আসবাবপত্র কিনতে হতে পারে। আমি 10,000 টাকা হয়তো আসবাবপত্র কিনলাম। এরপরে বলেছে জমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন। যদি সেই ক্ষেত্রে প্রতিস্থাপন করতে হয়, মানে কি স্থাপন করে রাখতে হয়, তাই না? আমি যদি আমার অফিসে এসি লাগাইতে চাই, তাহলে সেটা তো আমাকে স্থাপন করে রাখতে হবে, তাই না? তাহলে তার জন্য আমাকে বাজেট করতে হবে। আমি যদি এসির জন্য কি 10,000 টাকা বাজেট করবো? না। তাহলে আমাকে সেই অনুযায়ী এসির দাম কত, আমি কত টাকার এসি কিনবো, সেটাই আমার বাজেট হবে। এটাও একটা মূলধনের অংশ। এরপরে উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে আনয়ন। তাহলে উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন। উৎপাদন পদ্ধতি মানে কি? একটা প্রোডাক্ট আমি যদি তৈরি করতে চাই, তাহলে বা তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে অত্যাধুনিক যন্ত্রপাতি, যন্ত্রাংশ এগুলো ব্যবহার করতে হবে, তাই না? যাতে সবার কাছে সেটা আকৃষ্ট বা সবার কাছে সেটা আকর্ষণীয় হয়ে ওঠে এবং সবাই সেটাতে আকৃষ্ট হয়। এরপরে বলেছে নতুন পণ্য বাজারে আনা। তাহলে আমি যদি পুরনো স্টাইল বা ডিজাইনের পণ্য বাজারে আনি, তাহলে কি আমার প্রোডাক্ট চলবে? না, চলবে না। তাইলে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, তাই না?
বিশেষ করে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে আমাদের ড্রেস, আমাদের যে কাপড়গুলো আমরা পরিধান করি বা পরি, সেটা যদি আগের যুগের স্টাইল হয় বা প্রত্যেক বছরই একই ডিজাইনের যদি শার্ট প্যান্ট বা সালোয়ার কামিজ আসে, তাহলে কি আমরা কিনবো? না, সবাইকে চায় নতুন নতুন জিনিস। গত বছর যেটা পরেছি সেই স্টাইল বা সেই ডিজাইনটা এই বছর আর পরবো না, তাই না? এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে নতুন পণ্য বাজারে আনা। এটা তোমাকে চিন্তা করতে হবে, তার জন্য কি করতে হবে, কত টাকা কাঁচামাল লাগবে, প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচ হবে, এই সকল কিছু আমাকে কি করতে হয়, বাজেট করতে হবে। সেটাও মূলধন বাজেটিং এর একটা অংশ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি আয় বলতে বিক্রয় হতে অর্জিত অর্থ বোঝায়। আয় বলতে আমরা কি বুঝি, বিক্রয় হতে অর্জিত অর্থ। তার মানে কি, আমি একটু আগে আমরা পড়ে আসলাম যে আমি একটা প্রোডাক্ট তৈরি করব, আমি এটা তৈরি করছি কেন, বিক্রয়ের উদ্দেশ্যে, তাই না? তাইলে আমি যদি ওই প্রোডাক্টটা তৈরি করার পরে বিক্রি করি, তাহলে আমার সেটা কি হচ্ছে, আয় হচ্ছে, তাই না? এখন দেখো সেইটাই বোঝানো হচ্ছে এখানে। ব্যয় বলতে কাঁচামাল খরচ, বিক্রয় খরচ এবং অপচয় সহ অন্যান্য খরচকে বোঝায়। তো খেয়াল করবে, আমার বিক্রয় করব, বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কি করছি, কাঁচামাল ক্রয় করছি। তাহলে কি বললাম আমি, বিক্রয়ের উদ্দেশ্যে আমরা কাঁচামাল ক্রয় করছি, এটাও কি লেনদেনের একটা অংশ। আমি যদি সঠিক কাঁচামাল বা যথাযথভাবে কাঁচামাল ক্রয় করতে না পারি, তাহলে কি আমি মানসম্মত প্রোডাক্ট তৈরি করতে পারবো না। তাহলে মানসম্মত প্রোডাক্ট যদি আমার তৈরি না হয়, তাহলে কি আমি বিক্রি করতে পারবো যথাযথ দামে? আমার কি লভ্যাংশ আসবে? আসবে না। এরপরে বলছে বিক্রয় খরচ। তাহলে বিক্রয় খরচের মধ্যে কি কি থাকতে পারে? আমি প্রোডাক্টটা উৎপাদন করলাম, উৎপাদন করার পরে আমাকে বিভিন্ন দোকান বা বিভিন্ন প্রতিষ্ঠানে কি করতে হবে, বিনামূল্যে পণ্যগুলো আগে দিতে হবে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ সহ বিভিন্ন জায়গায় বিনামূল্যে তাদেরকে ব্যবহার করার জন্য ওই জিনিসগুলো পাঠাতে হয়, যে তারা ব্যবহার করে দেখবে যে ওই পণ্যটার কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে ডেভেলপ করে আবার সেই প্রোডাক্ট তৈরি করতে হবে। এরপরে বলা হচ্ছে অপচয় সহ অন্যান্য খরচকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করবে, অপচয়, অপচয় নয়। অপচয় এবং অপচয় দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে অপচয়, অপচয়, অপচয় মানে নষ্ট করা, আর অপচয় হচ্ছে কি, লস করা, অর্থাৎ ক্ষতি হওয়া। কি, মনে করো আমি একটা মোবাইল ফোন কিনলাম ৫,০০০ টাকায়, আমি যদি সেই মোবাইল ফোনটা এখন আবার ব্যবহার করার পরে বিক্রি করতে চাই, তাহলে সেটা ৪,০০০ বা ৩,০০০ বা ২,০০০ বা ৪,৫০০ টাকাতে বিক্রি করতে হবে। তাহলে আমি যদি মনে করি যে আমি ৫,০০০ টাকায় কিনলাম, আমি ৩,০০০ টাকায় বিক্রি করব, তাইলে আমার লস হলো কত টাকা, ২,০০০ টাকা। এই ২,০০০ টাকাকে আমরা কি বলছি, অপচয়। এই অপচয়টা হয় দীর্ঘমেয়াদী সম্পদগুলোর ক্ষেত্রে। অর্থাৎ দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো থাকে, সেগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে তার মূল্য কমে যায়। আমি একটা ফ্রিজ কিনেছি ৩৫,০০০ টাকা দিয়ে, আমি ৫ বছর ব্যবহার করলাম, এখন কি ওই ফ্রিজটা আমি কি ৩৫,০০০ টাকাতে বিক্রি করতে পারবো? না, পারবো না কিন্তু, তাই না? তাহলে কত টাকায়, ১০,০০০ ১৫,০০০ টাকায় বিক্রি করতে হবে। এই যে টাকাটা আমার লস চলে গেল, সেইটাই হচ্ছে অপচয়। তাহলে অপচয় এবং অপচয় কনসেপ্ট কি ক্লিয়ার তোমাদের? ওকে। এরপরে আসি, আয় থেকে ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। এটা তো আমরা সবাই জানি, তাই না, যে আমাদের যা আয় হয় তার থেকে যদি ব্যয়গুলো আমি বাদ দেই, তাহলে অবশ্যই আমার মুনাফা হবে, লস তো হবে না, ক্ষতি তার হবে না। এরপরে আসি, মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়। তাহলে স্টেপটা খেয়াল করবে, আয় থেকে নরমাল যে ব্যয়গুলো হয় সেগুলো বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে আবার যদি কর বাদ দিই, কর মানে কি, ট্যাক্স যদি আমরা বাদ দিই, তাহলে কি পাওয়া যাবে, নিট মুনাফা পাওয়া যাবে। এরপরে আমরা আসি, নিট মুনাফার সাথে যদি অপচয় যোগ করি, তাহলে কি নগদ প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ কত টাকা এখন নগদ থাকছে, তাই না, সেইটা আমরা পাবো।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কিছু জিনিস জেনে নেই। এসো, মূলধন বাজেটিং এর গুরুত্ব, মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার ঝুঁকির ভিত্তিতে। তাহলে মূলধন বাজেটিংটা করতে হবে, এটার গুরুত্বটা প্রয়োজন। এরপরে কি মুনাফা সংক্রান্ত, তাহলে মূলধন বাজেট যখন করবে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে মুনাফাটা কত হতে পারে। তুমি যদি প্রথমেই অনেক বেশি মুনাফা মানে মুনাফার চিন্তা করো, তাহলে অবশ্যই তোমার ব্যবসাটা বেশি দূর টিকবে না। বিনিয়োগের বিশাল আকার, তোমার ব্যবসা অনুযায়ী বিনিয়োগটা করতে হবে। ব্যবসা যদি ক্ষুদ্র বা এক মালিকানা ব্যবসা হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, বিনিয়োগ অল্প করলেই হয়। আর যদি কি অংশীদারি ব্যবসা হয় বা যৌথ মূলধনী ব্যবসা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাদের বিনিয়োগটা অনেক বেশি হিউজ পরিমাণে অ্যামাউন্ট করতে হয়, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। এরপরে ঝুঁকির ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যবসা উদ্যোগ বা ব্যবসা এই টপিকটি যখন বুঝেছো, তখন তোমাদেরকে অবশ্যই বোঝানো হয়েছিল যে আমার ব্যবসা করার প্রধান উদ্দেশ্য বা প্রধান শর্তই হচ্ছে ঝুঁকি গ্রহণ করা। আমি যদি ঝুঁকি গ্রহণ না করি, তাহলে সেটা ব্যবসা হিসেবে কাউন্ট হবে না। শুধু মূলধন ইনভেস্ট করলাম তাহলে যে সেটা ব্যবসা, তা কিন্তু নয়। মূলধন যেখানে ইনভেস্ট করবো সেখানে অবশ্যই ঝুঁকি থাকবে, অর্থাৎ আমার ব্যবসায় লাভ হতে পারে, ক্ষতিও হতে পারে। এইটা আমাদের মাথায় রাখা উচিত। এরপরে আসি আমরা জিনিসগুলো আরেকবার খেয়াল করি। মূলধন বাজেটিং এর প্রয়োগ, অর্থাৎ আমি যে মূলধন বাজেট করব সেটা তো একটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ করতে হবে। আমি যে শুধু প্ল্যানিং করলাম, তার তো বাস্তবায়ন যদি না করি, তাইলে কি আমার ব্যবসা বা আমার কাজের কি ধাপগুলো সামনের দিকে আগাবে? না, আগাবে না। তাহলে তার কি করা উচিত? প্রয়োগ করা উচিত। স্থায়ী সম্পত্তির ক্রয়, একটু আগেও আমরা পড়ে আসছি। স্থায়ী সম্পত্তিগুলো কি কি? ভূমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এই সকল কিছু। এগুলো ক্রয় আমার প্রয়োজন অনুযায়ী, আমার যেটা প্রয়োজন হবে সেইটাই আমার ক্রয় করতে হবে। কিরকম? আমার যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা অফিসের জন্য একটা সোফা ক্রয় করতে হয়, তাহলে সোফা হচ্ছে এক ধরনের কি আসবাবপত্র, তাহলে সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তির একটা অংশ। ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ, ব্যবসার পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রকল্পে বা বৃদ্ধি কল্পে সম্প্রসারণ। সম্প্রসারণ মানে কি? আমাকে বিস্তারিত করতে হবে, মানে সম্প্রসারণ করতে হবে, সেটাকে বিস্তৃত করতে হবে। কি? পণ্য উৎপাদন ক্ষমতা। আমার যে প্রতিষ্ঠানটা আমি স্থাপন করলাম, সেটা যদি অল্পতেই সেটা হাঁপিয়ে যায়, বা আমি যদি অল্প পণ্য উৎপাদন করার পরে আর যদি আমার উৎপাদন ক্ষমতা না থাকে, তাহলে আমি কি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো? না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে এই চিন্তাটা রাখতে হবে ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার পূর্বে, যে অবশ্যই পণ্য উৎপাদন ক্ষমতাটা আমার বৃদ্ধি থাকতে হবে। যতই প্রোডাক্ট আসুক না কেন, অর্ডার আসুক না কেন, আমাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, না বলা যাবে না। পণ্য বৈচিত্র্যায়ন। বৈচিত্র্যায়ন আমি আগেও বুঝিয়েছি, একটু আগেও আবার বলছি, অত্যাধুনিক বিভিন্ন ডিজাইন, নতুন নতুন ডিজাইনের পণ্য তৈরি করার বা ডিজাইন তৈরি করার আমার কি থাকতে হবে? সক্ষমতা থাকতে হবে। এরপরে বলছে প্রতিস্থাপন ও আধুনিকায়ন। পণ্যগুলো প্রতিস্থাপন, তাহলে একটা পণ্য তৈরি করার পরে সেটা যে পরিপূর্ণ হবে তা কিন্তু নয় প্রথম অবস্থাতে, তাই না? তার কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই যাবে। সেই ত্রুটি বিচ্যুতি গুলো সংশোধন করে আমাকে কি করতে হবে? আবার ওই একই প্রোডাক্ট নিয়ে আসতে হবে এবং সাথে অত্যাধুনিক প্রোডাক্ট বাজারে নিয়ে আসার চিন্তা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূলধন বাজেটিং এর আরো কিছু স্টেপ গুলো জেনে নেই। মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, নগদ প্রবাহ, প্রাক্কলন, বার্তার হার নির্ধারণ, মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। তাইলে নগদ প্রবাহ প্রাক্কলন। নগদ প্রবাহ প্রাক্কলন মানে কি? নগদ টাকা যেখান থেকে আমি ইনভেস্ট করেছি সেখান থেকে কমতে কমতে পারবে না বাড়তে বাড়তে কমবে, এই থিমটা আমাকে মাথায় রেখে কাজটা করতে হবে। এরপরে বলা হচ্ছে বার্তার হার নির্ণয়। তাহলে বার্তা কি? আচ্ছা, তোমরা হিসাব বিজ্ঞান পড়ার সময় অবশ্যই জেনেছো, বার্তা হচ্ছে ডিসকাউন্ট, তাই না? বার্তা হচ্ছে ডিসকাউন্ট। বার্তা কয় ধরনের হয়? দুই ধরনের হয়, একটা হচ্ছে নগদ বার্তা আর একটা হচ্ছে কারবারি বার্তা। তো নগদ বার্তাটা কি? নগদ বার্তা হচ্ছে আমি কোনো পণ্য তাৎক্ষণিক কিনতে যে তাৎক্ষণিক ওই দোকানি বা ওই প্রতিষ্ঠান আমাকে যে ছাড়টা দেয়। মনে করো তুমি 520 টাকার বই কিনলে
তোমার দোকানি তোমার কাছে 500 টাকা নিল, এটা হচ্ছে নগদ বার্তা বা নগদ ডিসকাউন্ট যেটাকে বলা হয়। আর কারবারি বার্তা হচ্ছে কি, দীর্ঘ মেয়াদি একটা নির্দিষ্ট, যে আমরা বাটার শোরুম, অ্যাপেক্স বা লোটোর শোরুমের সামনে আমরা দেখতে পাই না যে 30% ছাড় বা 15% ছাড় দেওয়া থাকে, যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত। তো সেইটাকে আমরা বলছি কারবারি বার্তা। কারবার পরিচালনা করার জন্য একটা মেয়াদ ভিত্তিতে একটা ছাড়, একটা পার্সেন্টেজ অনুযায়ী ছাড় দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে কারবারি বার্তা। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ, তাহলে মূলধন বাজেটিং কিভাবে করব সেটা নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে বাস্তবায়ন করতে হবে এবং প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম নিয়ে তোমরা অবশ্যই গড় মুনাফা নির্ণয়ের একটা আদর্শ ছক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই উঠিয়ে নিবে। একটু খেয়াল করবে, বছর এখানে আনুমানিক আমি 3 বছর দিয়েছি, এখানে 1 বছরও থাকতে পারে, 2 বছরও থাকতে পারে, 4 বছরও থাকতে পারে। সেই অনুযায়ী আমরা বসাবো এবং প্রশ্নে সেই অনুযায়ী টাকার পরিমাণটাও দেয়া থাকবে। দেখো, বিক্রয় বিয়োগ খরচ সমূহ, তাহলে বিক্রয় থেকে অবশ্যই খরচ সমূহ বাদ দিব, অর্থাৎ বিক্রয় হচ্ছে আয়, তার থেকে ব্যয় বাদ দিলে কি হচ্ছে মোট মুনাফা, আমরা একটু আগে পড়ে আসছি। এরপরে কি বলছে, তার থেকে আমি কি বাদ দেব, আয়কর বাদ দেব, ট্যাক্স বাদ দেব বা ভ্যাট বাদ দেব, তাহলে কি আসবে, নিট মুনাফা আসবে। একটু খেয়াল করবে, এই সকল কাজগুলো করার ক্ষেত্রে আমার কিছু নির্দেশনা অবলম্বন বা নির্দেশনা মেনে চলা উচিত। কি, অপচয়ের কথা উল্লেখ না থাকলে হিসাব করা নিষ্প্রয়োজন, অর্থাৎ হিসাব করার কোনো প্রয়োজনই নেই। কোন বছর মোট ক্ষতি হলে আয়কর হিসাব করা হয় না, তাহলে ক্ষতি হলে তার আয়কর হয় না। ক্ষতি হলে আয়কর কিভাবে দিবা, তোমার তো আয়ই হয় নাই, তাই না, লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তাহলে কি তোমার আয়কর দেওয়ার প্রয়োজন আছে, নাই, সেই জন্য আমি আয়কর হিসাব কাউন্ট করব না। কোন বছর নিট মুনাফা না হলেও সেই বছরকে মেয়াদের অন্তর্ভুক্ত করতে হবে, তাহলে কোন বছর নিট মুনাফা না হলেও সেই বছরকে মেয়াদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ফর্মুলা বা যে সূত্রগুলো দেখলাম আমরা, আসো তার ভিত্তিতে একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। জনাব মঈন একটি প্রকল্প গ্রহণ করেছেন যার প্রাথমিক বিনিয়োগ 70,000 টাকা। খেয়াল করবে, প্রাথমিক বিনিয়োগ কত টাকা, 70,000 টাকা। সে মূলধন কত টাকা বিনিয়োগ করলো, 70,000 টাকা, এবং ভগ্নাবশেষ মূল্য কত টাকা, 20,000 টাকা। অবচয় ও কর প্রদানের পূর্বে উক্ত প্রকল্প থেকে প্রথম 5টি বছরে যথাক্রমে 10,000, 12,000, 15,000, 17,000 টাকা এবং 20,000 টাকা পাওয়া যাবে। কর হার 20%, তাহলে করের হার কত, 20%। অবচয় সরল রৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। উদ্যোগের প্রকল্পটির গড় মুনাফার হার কত নির্ণয় করো। আসো আমরা তার সমাধানটা দেখে নিই। উদ্দীপকের প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয়, দেখো তাহলে আমরা একটু আগে বললাম 5টা বছর, আমি কি লিখলাম 5 বছর। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম যখন সূত্রটা দেখেছিলাম যে 3 বছর, আনুমানিক 3 বছর দিয়েছি উদাহরণস্বরূপ, সেখানে 2 বছরও থাকতে পারে, 1 বছর বা 5 বছরও থাকতে পারে। তাহলে আমাদের কয়টা বছর আছে, 5 বছর। দেখো, অবচয় ও কর মুনাফা, কর পূর্বক মুনাফা, তাহলে কত হাজার টাকা আমরা একটু আগে পড়ে আসছি, তোমরা খেয়াল করবে দেয়া আছে 10, 12, 15, 17, 20। তাহলে আমরা 10, 12, 15, 17, 20 এটা লিখে ফেললাম। এরপরে বলেছে অবচয় কত টাকা, 10,000 টাকা। তাহলে অবচয়টা কি রকম ভাবে বের হচ্ছে, দেখো এখানে অবচয় আমরা বের করেছি কি, প্রাথমিক বিনিয়োগ বিয়োগ ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল। তাহলে আমরা প্রশ্নে, অবশ্যই তোমরা প্রশ্ন উঠিয়ে নিয়েছো, সেখানে খেয়াল করো আমরা মূলধন বা প্রাথমিক বিনিয়োগ কত টাকা করেছিলাম, 70,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য কত ছিল, 20,000 টাকা। আমার আয়ুষ্কাল বা কয় বছরের জন্য, অঙ্কটা 5 বছর। তাহলে এটা যদি আমি এই কাজটা করি তাহলে আমার অবচয়ের পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে অবচয় কত টাকা, 10,000 টাকা। তাহলে দেখো প্রত্যেক বছরের অবচয় কত টাকা হচ্ছে, 10,000 টাকা প্রতি বছর হলো। এরপরে বলেছে এখানে কর পূর্বক মুনাফা, তাহলে কি করব,
এই দুইটা থেকে এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 10,000 থেকে 10,000 বিয়োগ করলে কত থাকে? 0। তাহলে 0 আমি দিতে পারি অথবা ড্যাশ চিহ্নও দিতে পারি, বা কিছু দেওয়ারও আমার প্রয়োজন নাই। গেল। এরপরে 12 থেকে 10 বিয়োগ করলে 2, 15 থেকে 10 বিয়োগ করলে 5 হবে, দুঃখিত। 17 থেকে 10 বিয়োগ করলে 7 হবে, 20 থেকে 10 বিয়োগ করলে 10 হবে। এরপরে আমরা আসি কর। করটা কিভাবে বের করব খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কর 20% কিসের উপরে? 2000 টাকার উপরে 20% করলে হয় 400 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে বলেছি যে আমাদের এখানে অ্যানসারটা একটু ভুল আছে, সেক্ষেত্রে আমি দুঃখিত। এখানে 5000 টাকা হবে, তাহলে 5000 টাকা 20% করলে কত হয়? 1000 টাকা। 7000 টাকা 20% করলে 1400 টাকা। 10000 টাকা 20% করলে 2000 টাকা। তাহলে আমি এটাকে কি করবো? এখন মাইনাস করব, মাইনাস করে নিচে বের করবো। তাহলে কি বের হবে? নিট মুনাফা। এরপরে আসি আমরা অবচয়টা বের করতে হয় কিভাবে আমরা দেখে নিয়েছি। এরপরে গড় নিট মুনাফা কিভাবে বের করব একটু আগে খেয়াল করবে, এখানে দেয়া আছে, তাই না? গড় নিট মুনাফা। তাহলে কত টাকা? 1600, 4000, 5600, 8000। মোট যোগফলকে আমরা কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। তাহলে আমার আসবে হচ্ছে 3840 টাকা। এরপরে আসি গড় বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই 2। গড় বলতে আমরা 2 কি বুঝাই, তাই না? তাহলে সেটা, তাহলে প্রাথমিক বিনিয়োগ কত? 70000 টাকা। ভগ্নাংশের মূল্য কত? 20000 টাকা। তাহলে ডিভাইডেড বাই 2 যদি হয় তাহলে কত টাকা হচ্ছে? 45000 টাকা। তাহলে আমরা জানি, দেখো, গড় মুনাফার হার গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে আমরা গড় মুনাফা কত পেলাম? 3840 টাকা। গড় বিনিয়োগ কত? 45000 টাকা ইনটু 100। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 8.53%। তাহলে সুতরাং উদ্দীপকের প্রকল্পটির গড় মুনাফার হার 8.53%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যা যা জানলাম বা যা যা শিখলাম তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন জেনে নিই। এসো। মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি কোনটি? মোট খরচ কি? নিট মুনাফা কি? পণ্য বৈচিত্র্যায়ন বলতে কি বোঝায়? আগামী দিন এই অংশের উপরে তোমাদের টপলেস নেওয়া হবে। উক্ত অংশ ভাষায় সঠিকভাবে চর্চা করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।